তারপর যতগুলো বড় কোম্পানি আছে যেমন স্কয়ার, ইউনিলিভার, এরপর ধরেন রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন, যত ধরনের রিয়েল এস্টেটের বিজনেস হয়, এরপর আস্তে আস্তে আমরা আরও অন্যান্য বিষয়ের অ্যাডগুলো এভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটা সেক্টরে ভাগ করা থাকবে। মানে একটা গ্র্যাজুয়াল লিস্ট তুমি দাঁড় করাতে চাচ্ছ? আমাদের তো বিজ্ঞাপনের জন্য একটা ফিক্সড রেট ধরা হবে, তো আমাদের প্রায়োরিটি লিস্টে যারা প্রথম দিকে থাকবে তাদের জন্য আমরা এক প্যাকেজ অফার করতে পারি, যে ক্ষেত্রে তারা কনভিন্স হবে এবং আমাদেরকে হিউজ অ্যামাউন্টে। মানে ওরা যাতে আমাদের বিগ অ্যামাউন্টের বিজ্ঞাপন অফার করে, তাই তো? হ্যাঁ, গুড, ভেরি গুড। আমি আমি খুব খুশি। তোমার মতো একটা মেয়েকে আমি সিলেক্ট করতে পেরেছি। আই এম অ্যাকচুয়ালি হ্যাপি লাইক এনিথিং। আমার একটা মানে এটা একদমই আমার ব্যক্তিগত জরিপ, মানে মনের ভেতরকার জরিপ বলতে পারো, যে আমি খেয়াল করে দেখেছি যে মানে সৌন্দর্য এবং গুণ, মেধা এগুলো একসঙ্গে হাঁটে না, বা একজনের মধ্যে দুটো থাকে না। হয় সৌন্দর্য থাকে, না হলে মেধা থাকে, না হলে মেধা থেকে সৌন্দর্য। একটা মেয়ের মধ্যে সৌন্দর্য এবং একই সঙ্গে দুটোই তো আসো নুসরাত, আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করছি। আসো আসো। আচ্ছা, ও পরে আসবো মনে হয়। তুমি? হ্যাঁ স্যার, তো যা বলছিলাম, মাঝে মাঝে কিন্তু এইসব ক্লায়েন্ট ডিল করার জন্য আমাদের মানে লঞ্চিংয়ের সময় পার্টি রাখতে হবে। পার্টি দিতে। পার্টি 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 যাও, এখন যাও পার্টি। এখন আমি ওইটাই আপনাকে শেয়ার করতে আসছিলাম। এতক্ষণ তো আমরা হ্যান্ডেল করবো ওকে একদম ওদের। তুমি যাও, এখন যাও। যে আমি আপনাকে বোঝাতে পারছি না, আমি কি আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি তো, এখন যাও তুমি। আপনি এতক্ষণ যা বলেছিলাম তা কি বুঝতে পেরেছেন? একদম সব ঠিক আছে, তুমি যাও, এখন যাও। ও এটা মানে একটু ইমার্জেন্সি। হ্যাঁ, বসবো, আমরা অবশ্যই বসবো, পরে বসবো। তুমি তোমার ডেস্কে চলে যাও, মানে একটু দ্রুতই যাও, মানে এটা খুব দরকার। তো স্যার আপনি। তুমি, আমার খুব বমি পাচ্ছে, তুমি যাও। ওকে স্যার। শোনো, আমি এখন বাসায় যাচ্ছি। তুমি আমাকে সেকেন্ড টাইম ফোন দেবে না, কোন ধরনের কোনো ভনিতা করার চেষ্টা করবে না। নাথিং এলস। বাই। May I help you, sir? Yes. What, sir? Sir, may I help you? Yes. Sorry, sir. May I help you, sir? Yes, you. সমস্যাটা কি? সমস্যাটা কি?
আবার ব্রেকআপ। এই নিয়ে কতবার হইল? চার পাঁচবার। 4-5বারও যেহেতু জোড়া লাগছে, আবারও লাগবে, চিন্তার কিছু নাই। এবার কোনোভাবে ঠিক হবে না ডেভিড ভাই, এবার একদম সিরিয়াস ব্রেকআপ হয়েছে, একদম সিরিয়াস ব্রেকআপ হয়েছে, এটা ঠিক হবে না আর হবেই না এটা। বুঝতে পারছি। শোন, আবার জোড়া লাগার পর তোরা দুজন বসে দেখ যে তোদের সমস্যাটা কি। সমস্যা সমাধান না করতে পারলে তো এরকম ব্রেকআপ হইতেই থাকবে। কি করবো, প্রবলেমটা তো নিজে, মানে সবসময় প্রতিটা কথা আমাকে সন্দেহ করবে, এইটা না ওইটা, ওইটা না ওইটা, মানে আমার কোনো কথাই শুনবে না, সে একদম আমার সাথে সবসময় ঝগড়া করবে, কারণে অকারণে আমার বাসায় সাথে এসে আমার সাথে ঝগড়া করবে। যে লোকটা বলছিল তার কোনো সমস্যা নেই, সে নিজে একটা সমস্যা, বুঝতে পারছিস? সেটাই সত্যি। এখন আর কাম দিচ্ছে না, ধর কিছু নেই, চোখ মুখ। সানা, সানা। জি মনটা বড় খারাপ। কেন, কি হয়েছে স্যার? এতগুলি টাকা ইনভেস্ট করে রাখছি, অথচ রেডিও চকলেটের কার্যক্রম শুরু হওয়ার কোনো অবস্থাই দেখতেছি না। আজ না কাল, কাল না পরশু, এভাবে সময় চলে যেতেছে। মাইন সাহেবরা জিজ্ঞেস করলে এই তো হবে, এই তো হবে, আজ না কাল, কাল না পরশু, এইভাবে সময় চলে যাইতেছে। অনুষ্ঠান শুরু হওয়ার কোনো নামগন্ধই নাই। আজকে ছাই দিয়া ধরছিলাম, ছুটতে পারে নাই, অনেক জড়াজড়ি করছে। তারপরে বলে যে এই তো এই শুরু করতেছি কয়দিনের ভিতরে, 2 সপ্তাহ লাগবে। এই হলো অবস্থা। তারপর? তা আবার কি, ওই কোনো 5 স্টার হোটেলে অনুষ্ঠান করবে না, ডাইরেক্ট প্রোগ্রামে চলে যাবে। সেটা কোনো কথা হইলো? ডাইরেক্ট প্রোগ্রামে গিয়ে আমার কি লাভ হইলো? হ্যাঁ, আমি কি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে পারবো? 5 স্টার হোটেলে প্রোগ্রাম হইতো, মানুষজন আসতো, সাংবাদিকরা আসতো, তারা আমার বিভিন্ন প্রশ্ন করতো, আমি উত্তর দিতাম, পরের দিন পত্রিকায় ছবি আসতো। না, তার কিচ্ছু হবে না, ডাইরেক্ট প্রোগ্রাম। না, আফসোস, বড়ই আফসোস, কিচ্ছু হইল না। আচ্ছা, আমি কি একটু মাহিন সাহেবের সঙ্গে একটা জরুরি বৈঠক করে দেখব? ও রে বাবা রে বাবা, বৈঠক করবে? না বিতাইছে, হাতে গোড়া গেল তো মশা বলে কতজন। আমি ঘন্টার পর ঘন্টা তার সাথে মিটিং করে পারতেছি না, আর সে তার সাথে বসবে, জরুরি বৈঠক করবে। শোন তো, ওইখানে বৈশা সুন্দর করে মাথা ঠান্ডা করে একটা স্পিচ রেডি কর। রেডিও চকলেটের প্রোগ্রাম যেদিন হবে সেই দিন আমি এটা দেশবাসীর উদ্দেশ্যে পাঠ করব। আর এই যে পাঠ করব সেটা তো জনগণের জানতে হবে নাকি? তার জন্যে পত্রিকা একটা বিজ্ঞাপন দেবে, আমার পাসপোর্ট সাইজের ছবি, তাইও না, সুন্দর ফকফকা পত্রিকায় দিতে হবে। দিলে তাহলে জনগণ জানবে, আর লেখা থাকবে অমুক দিন আজগর সাহেব দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলবেন। শোন, পত্রিকার জন্য কত টাকা লাগবে সেটা যাই না আমারে জানা। আচ্ছা, আপনার জন্য আমি যে স্পিচটা লিখব সেখানে কি ইংরেজি শব্দ বেশি লিখবো না কমায় দেব? বেশি দিন। জি। এই চিন্তা করে দেখলাম, আমাদের মাতৃভাষা তো বাংলা, ইংরেজি মানুষ বেশি বুঝবে না, ইংরেজি একটু কমায় দেয়, তাহলে জনগণ আমার কথা বুঝতে পারবে। এটা আমি আগেই জানতাম আসগর ভাই। ছেলেটা ভালো, কিন্তু মাঝে মধ্যে এমন ফাইজলামি করে যে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কেন, কি আমি কি করলাম? অদ্ভুত তো।
সিন্ডির কাছে যাও। সিন্ডির কাছে এই মেয়েটাকে তুমি কেন আমাদের মাঝখানে কেন আনছো বলো তো? কেন আনবো না? তুমি জানতে না আমি অফিসে আজকে যাবো না? তুমি জানতে আমি যাবো, তুমি তো জানতে না। ঠিকই চোরের মতো ওই মেয়ের সাথে বসে বসে সারাটা দিন রুমের মধ্যে তুমি কথা বলেছো, আমি জানি না। জাস্ট তুমি যাওয়ার 2 সেকেন্ড আগেও ঢুকলো আর তখনই তুমি গেলে। আর মিথ্যা কথা বলবে না তুমি আমাকে। মার্কেটিং এর কথা বলছিলাম, মার্কেটিং। হ্যাঁ, তোমার তো সবকিছু মার্কেটিং, কোনো কিছু বলে মার্কেটিং। অন্য ডিপার্টমেন্টের মেয়ে হলো অন্য ডিপার্টমেন্টের কথা সারাদিন তুমি আমার মেয়েকে বসে ওই রুমে নাই। আমাদের তো আর যখন তখন কারণে চোখের পানি আসে না, আমরা মামলায়ও জিততে পারি না। খবরদার তুমি অজুহাত দেখাবে না। আমি এমন কোনো কাজ করি না যে তোমার তার জন্য চোখের পানি ফেলতে হবে। তুমি কি করো না করো সব তো জানি, কিন্তু এগুলো তো আমি বলতে পারবো না, বলতেও আমার প্রেস্টিজে লাগবে। সারাদিন শুধু উল্টাপাল্টা। আমি তো বিয়েই আমি করতাম না জানলে। এরকম বিয়ের আগে কত। ঠিক আছে, এখন বিয়ে করে ফেলেছো, এখন তো কিছু করার নাই। খুব খারাপ একটা লোককে তুমি বিয়ে করেছো। খুবই খারাপ একটা লোক। আগের সে লোক আর এখনের লোক কত পার্থক্য। আগে নুসরাত কথা শোনো, আমার কথা শোনো না, আমার কথাটা একটু। আমি শুধু একটা কথা ওকে বলেছি যে আমি আমার জীবনে সাধারণত এরকম দেখা যায় না, মানে 2টা মেয়েকে দেখেছি একই সঙ্গে সুন্দর। দুইটা মেয়ের মধ্যে আমি বলেছি, কিন্তু তার মধ্যে আমি তো বলেছি যে কিন্তু নুসরাতের সঙ্গে তোমার তুলনা হয়ই না। নুসরাত ফার্স্ট, আর তুমি তো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ কিছুর মধ্যেই যাও না। তার আগেই তো তুমি চলে গিয়েছো। এখন তো মাত্র ঘুম ফিরে আসলো। যদি আমি জানি আমি কোনো দোষ করিনি, তারপর আমি তোমাকে বলছি যে আমি তুমি কখনোই কোনো দোষ করো না। খুব একটা সাথে সাথে মুখ দিয়ে তুমি সবাই সামনে খুব ভালো। মাইন ভাই না অনেক ভালো। আমি তো জানি মাইন ভাই কি। মানবে তো নর্দমা একটা। তোমার অ্যাটিটিউডে তো তাই মনে হচ্ছে। আচ্ছা আমি সরি, বিনা কারণে সরি। তুমি তো দোষ করোনি, তাহলে সরি বলছো কেন? তুমি তো কাঁদছো কেন? কেন কাঁদছো? ইচ্ছা আমার আমি কাঁদবো, তোমার কি? প্লিজ নুসরাত, কাঁদে না। সরি বলা তো কোনো ঘটনা না। আমি শুধু যাও। সত্যি ঠিক আছে? ঠিক আছে বললাম তো। ভয় লাগছে কেন আজকে? কেন যাও? কিন্তু তোমাকে ভয় বলেছে আমি বলে যাচ্ছি তুমি এমন হাত তোমার কাছে যাও ওদিকে। শীত লাগছে লাগুক, ঠান্ডা লেগে মরে যাই, কারো কিছু যায় আসে। নিউমোনিয়া মারা যেত যাবো, এমনিতে কাশি। কথাগুলোকে একদম শীত মানতেই চায় না। বুঝলাম না, আমার হাতে কি অ্যাসিড নেই? শুরু কর। প্রিয় দেশবাসী এবং উপস্থিত মান্যবর এবং মহত্তানগণ, প্রথমেই তো বলল উপস্থিত কি? এটা কি মানুষ শুনবে? 5 স্টারে হবে এটা অনুষ্ঠান? এইটা রেডিওতে প্রচারিত হবে, ইথারের মাধ্যমে মানুষ শুনবে, কেউ তার সামনে উপস্থিত শুনবে না।
এটা ঠিক করার মাহাত্ম্য কি, এটার অর্থ কি? মহত্তানগণ শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। ফার্সি শব্দ থেকে কালক্রমে এটা মিশতে মিশতে তামিল শব্দের সাথে বাংলা শব্দের মধ্যে একটা জায়গায় চলে এসেছে। সেই জায়গাটা বিশ্লেষণ করতে গেলে আমার এই বক্তব্য পুরোটা এখন বন্ধ করতে হবে। আপনি কি চান আমি আমার বক্তব্য বন্ধ করি? বাদ দে, পর। প্রিয় দেশবাসী এবং উপস্থিত কাটলাম। প্রিয় দেশবাসী এবং মান্যবর ও মহত্তানগণ, আমার হৃদয় নিংড়ানো উষ্ণ ভালোবাসা ও লাল গোলাপের অভিনন্দন গ্রহণ করুন। ছোটবেলা থেকেই আমি স্বপ্নদ্রষ্টা। আমার নানা বলতেন, আমি মায়ের পেট থেকে পড়েই প্রথম যে শব্দটি উচ্চারণ করেছিলাম সেটি হচ্ছে রেডিও রেডিও। যখন আমার ধীরে ধীরে জ্ঞান বুদ্ধি হলো, যখন আমি বুঝতে শিখলাম, আমার মাথার মধ্যে প্রথম যে স্বপ্নটা বীজ বুনেছে সেই স্বপ্নটা হলো আমি একদিন বড় হয়ে রেডিওর মালিক হব। মালিক বলা যাবে না, তাতে জনগণ মনে করবে আমি লোভী। আরে বলতে হবে যে আমি জনগণের সেবা করার জন্য একটা রেডিও স্টেশন স্থাপন করব, এইটা আমার স্বপ্ন ছিল। এইটা কথার মধ্যে কেন সাইকেল চালান? এখানে একটা শিল্প হচ্ছে, এখানে একটা ক্রিয়েটিভ ওয়ার্ক হচ্ছে। মাঝখানে যদি সাইকেল চালান সেটা আমি শেষ করব কিভাবে? না, আমি ওই মালিক থেকেই শুরু করব। থামেন। যখন আমার জ্ঞান বুদ্ধি হলো, যখন আমি বুঝতে শিখলাম, তখন থেকে আমার মাথার মধ্যে একটাই স্বপ্ন, আমি একদিন বড় হয়ে রেডিওর মালিক হব। এখন প্রশ্ন করতে পারেন আপনারা, কেন আমি মালিক হব? আমি মালিক হব এই জন্যে যে রেডিও এমন একটা মাধ্যম যার মাধ্যমে তরঙ্গ বের হয়, তরঙ্গ বের হয়ে ইথারে মিশে যায়, ইথার থেকে মানুষের কর্ণকুহরে ঢুকে যায়, কর্ণকুহরে ঢুকে মস্তিষ্কে ঢোকে, মস্তিষ্কের কোষে কোষে অনুপ্রাণিত হয়ে অণুতে পরমাণুতে আন্দোলিত করে, আন্দোলিত করতে করতে একটা মানুষ আন্দোলিত হয়ে যায়, মানুষ আন্দোলিত হলে একটা জাতি আন্দোলিত হয়ে যায়, একটা জাতি আন্দোলিত হয়ে গেলে একটা দেশ আন্দোলিত হয়ে যায়, একটা দেশ যখন অনুপ্রাণিত এবং আন্দোলিত হয়ে চলতে থাকবে তখন সাথে সাথে দেশের সামাজিক সামাজিক সমস্ত কিছু উন্নয়নের দিকে ধাবিত হতে থাকবে। একটা দেশ যখনই উন্নয়নের দিকে ধাবিত হতে থাকবে তখনই তো মানুষের জনগণের সেবা হবে। ঠিক সেই কারণেই আমি রেডিওর মালিক হতে চেয়েছি। রেডিও চকলেটের প্রথম থেকেই আমি জড়িত ছিলাম। বলা যায় রেডিও চকলেটের আমি একজন স্বপ্নদ্রষ্টা, কিন্তু আমি বাইরে আসতে চাইনি। আমি সবসময় পর্দার অন্তরালে থাকতে চেয়েছি। পর্দার অন্তরালে কেন থাকতে চেয়েছি? কারণ আমি হচ্ছে সেই মানুষ না যে নিজেকে জাহির করে। কিন্তু একটা সময় একদিন হঠাৎ ভোরে ঘুম ভেঙে আমার মনে হলো যে না, আমি আর কতকাল ভেতরে থাকবো? আমার জন্য তো বাইরে 108টি নীলপদ্ম অপেক্ষা করছে। নীলপদ্ম হচ্ছে জনগণের সেবা। আমি বেরিয়ে আসলাম। তারই ফলশ্রুতিতে আমি ধীরে ধীরে লালিত করতে করতে আজকের এই রেডিও চকলেট। গুড, ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো। যদিও তুই আমার মাঝে মধ্যে খুব জ্বালাস, তারপরও তোর এই মেধার জন্য, বুদ্ধির জন্য তোর আমি এত পছন্দ করি। যা, এটা সুন্দর করে টাইপ করে নিয়ে আয়, আমি এটাকে মুখস্থ করে ফেলবো। গুড, থ্যাংক ইউ। মাঝে মাঝে গুণী মানুষরা যথাযথ পেলে, কমপ্লিমেন্ট পেলে খুব খুশি হয়। থ্যাংক ইউ আসগর ভাই। ভাই, অনেকের তো কোনো বিচার হলো না, আপনি এটা বিচার করেন। আপনি বড় ভাই, আপনি যা করবেন আমি মেনে নেব।